জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়াটা অনেকের কাছেই একটু প্যাঁচানো মনে হয়। তো চলুন পুরো ব্যাপারটাকে একদম সহজ করে ভেঙে দেখা যাক, যাতে এই পুরো যাত্রাটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ। এটা একদম তারিখ থেকে শুরু করে শেষ নিয়মটা পর্যন্ত সবকিছুই থাকবে আমাদের আজকের আলোচনার মধ্যে। প্রথমেই সবচেয়ে জরুরি ৩টে তারিখ, এগুলো একদম ক্যালেন্ডারে মার্ক করে ফেলা উচিত। নভেম্বরের ২৩ তারিখ আবেদন শুরু, শেষ হচ্ছে ডিসেম্বরের ৩১ তারিখে। আর টাকা জমা দেওয়ার জন্য জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত সময় পাওয়া যাবে। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতাগুলো কি। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, প্রত্যেকটা শাখার জন্য এসএসসি আর এইচএসসিতে আলাদা আলাদা জিপিএর শর্ত দেওয়া আছে, আবার দুটো মিলিয়ে মোট কত লাগবে সেটাও বলা আছে। যেমন ধরুন, মানবিক শাখার জন্য দুটোতেই কমপক্ষে 2.0 করে পেতে হবে, কিন্তু মোট লাগবে 4.5। তো আবেদন করার আগে এই হিসাবটা মিলিয়ে নেওয়াটা কিন্তু মাস্ট। যারা ও লেভেল বা এ লেভেল থেকে এসেছেন তাদের জন্য নিয়মটা কিন্তু একেবারেই আলাদা। তাদের জন্য কোনো অনলাইন আবেদন নেই, বরং এখানে যে নিয়মগুলো বলা আছে, যেমন সরাসরি ডিন অফিসে যোগাযোগ করা, সেগুলো ফলো করতে হবে। তো যোগ্যতা তো জানা হলো, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে অনলাইন আবেদন প্রক্রিয়াতে। অনলাইনে আবেদন করার জন্য মোট 6টা ধাপ পার হতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে লগইন, তারপর নিজের পছন্দের কলেজ আর সাবজেক্টের লিস্ট তৈরি করা, যদি কোনো কোটা থাকে সেটাও সিলেক্ট করতে হবে। এরপর ছবি আপলোড করে ফাইনাল সাবমিট করলেই একটা আইডি আর পিন পাওয়া যাবে। সবশেষে ওই প্রিন্ট করা ফর্মটা আর টাকাটা কলেজে জমা দিলেই কাজ শেষ। প্রত্যেকটা ধাপ কিন্তু খুব সাবধানে করতে হবে। একটা বিষয় নিয়ে কিন্তু কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, আর সেটা হলো ছবির মাপ। এখানে যা যা বলা আছে, 120x150 পিক্সেল, জেপিজি ফরম্যাট, 50 কেবির কম, ঠিক এটাই হতে হবে। সামান্য ভুল হলেও কিন্তু আবেদনটা বাতিল হয়ে যেতে পারে, সো এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। আচ্ছা, ধরুন সব সাবমিট করার পর খেয়াল হলো একটা ভুল হয়ে গেছে, তখন কি হবে? হ্যাঁ, একটা সুযোগ পাওয়া যাবে, কিন্তু শুধুমাত্র একবারই। অ্যাপ্লিকেন্ট লগইনে গিয়ে ফর্ম ক্যান্সেল অপশনটা ব্যবহার করা যাবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কলেজ কর্তৃপক্ষ যদি আবেদনটা কনফার্ম করে ফেলে, তারপর কিন্তু আর কিছুই করার থাকবে না। আবেদন পর্ব শেষ। এবার চলুন দেখি ভর্তি পরীক্ষার নম্বর আর ফাইনাল মেরিট স্কোরটা কিভাবে হিসাব করা হয়। ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু শুধু ভর্তি পরীক্ষার নম্বরের ওপর নির্ভর করে না। এখানে দুটো অংশ আছে। একটা হলো একাডেমিক স্কোর, যেটা আসবে এসএসসির জিপিএর 40% আর এইচএসসির জিপিএর 60% থেকে, আর বাকি 100 নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে। তার মানে সব মিলিয়ে মোট 200 নম্বরের ওপর ভিত্তি করে ফাইনাল মেধা তালিকা তৈরি হবে। ভর্তি পরীক্ষার যে 100 নম্বর, সেটার ভাগটা বেশ ইন্টারেস্টিং। বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞানে থাকছে 20 করে, মোট 60, আর বাকি 40 নম্বরে কিন্তু আসবে যার যার নিজের স্ট্রিম বা শাখাভিত্তিক বিষয়গুলো থেকে। মানে নিজের বিষয়ে ভালো দখল থাকাটা এখানে খুব জরুরি। এখানে একটা দারুণ খবর আছে সবার জন্য। সেটা হলো, পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তার মানে ভুল উত্তর দিলে নম্বর কাটা যাবে না। তাই সব প্রশ্নের উত্তর দিয়ে আসাই বুদ্ধিমানের কাজ হবে। আর পাস মার্কস হলো 35। পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু ভর্তির জার্নিটা এখানেই শেষ নয়। এরপর কি হবে চলুন দেখে নেওয়া যাক। ভর্তির পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে আসে ফার্স্ট মেরিট লিস্ট, তারপর সেকেন্ড, এরপর কোটার রেজাল্ট দেয়া হয়। যারা এইগুলোতে চান্স পায় না, তাদের জন্য আছে রিলিজ স্লিপের ব্যবস্থা। ফার্স্ট আর সেকেন্ড রিলিজ স্লিপের মাধ্যমে খালি থাকা সিটগুলোতে আবেদন করার সুযোগ পাওয়া যায়। অনেক সময় দেখা যায় দুজনের স্কোর একদম সমান হয়ে গেছে, তখন কি হবে? সেটার জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে দেখা হয় ভর্তি পরীক্ষায় কে বেশি পেয়েছে, সেটাও সমান হলে জিপিএ দেখা হয়, আর সবশেষে দেখা হয় বয়স। যার বয়স কম তাকে আগে সুযোগ দেয়া হয়। এই রিলিজ স্লিপ শব্দটা হয়তো অনেকের কাছেই নতুন। সহজ করে বললে এটা হলো দ্বিতীয় সুযোগ। যারা প্রথম দিকে কোনো কলেজের সুযোগ পায়নি, তারা এই রিলিজ স্লিপ ব্যবহার করে 5টি কলেজে খালি আসনের জন্য নতুন করে আবেদন করতে পারে। একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। এখানে আমরা বিশেষ কোটা আর কিছু চূড়ান্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো। বিশেষ কোটার জন্যও কিন্তু আসন বরাদ্দ থাকে। মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী আর প্রতিবন্ধী কোটায় নির্দিষ্ট সংখ্যক সিট থাকে। আরেকটা বিষয় মনে রাখা ভালো, এই আসনগুলো কিন্তু সাধারণ আসনের অতিরিক্ত, মানে এর জন্য সাধারণ আসনের কোনো ক্ষতি হয় না। এই নিয়মটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভীষণ কঠোর। সেটা হলো দ্বৈত ভর্তি।
মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো কোর্সের ভর্তি থাকা অবস্থায় নতুন করে আবেদন করা যাবে না। যদি কেউ এটা করে তাহলে তার আগের এবং নতুন দুটো ভর্তি বাতিল হয়ে যাবে। তাই এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর সবশেষে অফিসিয়াল এই কথাটা মনে রাখা জরুরি, যে কোনো নিয়ম পরিবর্ধন বা বাতিল করার সম্পূর্ণ অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পুরো আলোচনা তো শেষ হলো, এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা নিজেকে করার পালা। আবেদনের জন্য যা যা দরকার, ছবি, জিপিএর হিসাব, পছন্দের বিষয় আর তারিখগুলো সবকিছু কি আরেকবার ভালো করে মিলিয়ে দেখা হয়েছে? মনে রাখতে হবে, নিজের একটুখানি সতর্কতা আর যাচাই বাছাই এটাই কিন্তু সফল আবেদনের মূল চাবিকাঠি। সবার জন্য অনেক শুভকামনা।